ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, শেষ মুহূর্তে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসির প্রজ্ঞাপন জারি। একনেকে ৯,০০০ কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন, স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ সহ ১৩ জেলায় হবে সার সংরক্ষণাগার। এবং আইন বিরোধী কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি, বললেন রিজভী। মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবর। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ থেকেও এসব দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট পুনর্নির্ধারণ কিংবা বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী ও ট্রানজিট যাত্রীরা। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাড়িপাল্লাও ফিরে পেল। আজ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় ইসি। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পরের বছর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে একই বছর দলটি আপিল করে। পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর মামলাটি খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আপিল করা হয়। কয়েক দফা শুনানি শেষে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন। $৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়নে রয়েছে ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা প্রকল্প, ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৩০ কোটি ৫১ লাখ টাকা। আজ একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার নির্মাণ সহ মোট ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মব জাস্টিসের নামে কোনো ধরনের আইন বিরোধী কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। রিজভী জানান, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক ৩ সিইসির দায় থাকলেও আইনসম্মতভাবেই তাদের বিচার চায় বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সাংগঠনিকভাবে দলকে আরও বেশি শক্তিশালী করতে সারা দেশের কমিটিগুলোকে ঢেলে সাজাচ্ছে বিএনপি। এই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি গঠন করে দলটি। নবগঠিত এই কমিটিকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস
আর কোনো ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। রিজভী অভিযোগ করেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে, কিন্তু নিধনের কোনো ব্যবস্থা নেই। এই সময় জেলাটি থেকে আগত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে ৬টি নির্বাচনী এলাকা, এই 6টি নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। আগামীতে তার উপর যে নতুন ভোটারদের জন্য একটি আগ্রহ পোষণ করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি সুন্দরভাবে একটি গঠন করে এবং রাজনীতি আগামী দিনের ভবিষ্যতে এগিয়ে যাবে। প্রত্যেকটি কর্মসূচিতে আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরও শক্তিশালী হবে। জেলার সবগুলো আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার কথাও জানান নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সেই সাথে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার এ সময় আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততা মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 1 সপ্তাহ সময় আবেদন করলে 2রা জুলাই পরবর্তী দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 1 জুলাই। কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন, বাকি 2 জন পলাতক আছেন। এরপরে হচ্ছে আশুলিয়া। আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি এবং 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও 1 ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল, ভিসা কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৩৯ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৬টি পরিবারের মোট ৩৯ জনকে পুশিন করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের খোশবাজার এলাকায় বাস চাপায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা আশরাফুল ইসলাম ও মেয়ে নবম শ্রেণীর ছাত্রী রুবাইয়া খাতুন। সকালে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাস খোশবাজার মাদ্রাসা পোস্ট অফিস এলাকায় পৌঁছে সামনে থাকা একটি ৩ চাকার পাগলু গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আশরাফুল ইসলাম। পরে আহত মেয়ে রুবাইয়া খাতুনকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সালে ফ্রান্সে পা রাখেন বাগেরহাট জেলার সন্তান জাকির হোসাইন। 2012 সালে নিয়মিত হবার পর শুরু হয় তার প্রবাস জীবনের নতুন অধ্যায়। অভিবাসী হিসেবে তিনি নিজেকে শুধু প্রতিষ্ঠিত করেননি, বরং অন্যদের সহায়তায় গড়ে তুলেছেন ভ্যাট, প্যারিস, নর্থ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে অসংখ্য বাংলাদেশির। এই প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় তার সঙ্গে রয়েছেন পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা দিদারুল ইসলাম শুভন। ফ্রান্সে অভিবাসী বাংলাদেশিদের নানাবিধ প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যে তারা এই প্রতিষ্ঠানটি চালু করেন। তাদের স্বপ্ন, প্রবাসে বাংলাদেশিরা যেন সরকারি বেসরকারি সব ধরনের সেবা সহজেই পান এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তাদেরকেও উকিলের সহায়তা দেওয়া, যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে কন্টাবিলিটি সহযোগিতা করা, পাশাপাশি যারা এখানে নতুন আসছে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা এবং তাদেরকে কাজের ব্যাপারে সহায়তা করা। সর্বোপরি আমরা একটা বড় ধরনের উদ্যোগ নিয়ে গ্রহণ করেছি। অন্যান্য কমিউনিটির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যে, এটা খুবই সুখের বিষয়। আমরা আশা করছি আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। আমরা এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা করছি। আগামীতে এই প্রতিষ্ঠান এদেশের যারা বাংলাদেশ কমিটি আছেন তারা যেন এখান থেকে উপকার পায় এবং সেবা পায়, এই কামনা করছি। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, শেষ মুহূর্তে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসির প্রজ্ঞাপন জারি। একনেকে ৯,০০০ কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন, স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ সহ ১৩ জেলায় হবে সার সংরক্ষণাগার। এবং আইন বিরোধী কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি, বললেন রিজভী। মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।